দ্য ডিপ ডাইভে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা প্রায়ই বড় বড় পরিকল্পনার আড়ালে ঢাকা পড়ে যায়। ধরুন, একটা কোম্পানি, নাম দেওয়া যাক দ্রুতি টেক। তারা ঠিক করেছে বাজারে একটা নতুন অ্যাপ আনবে, আর সেজন্য তারা এইজাইল পদ্ধতি ব্যবহার করবে। তাদের দারুণ একটা টিম আছে, পরিকল্পনাও চমৎকার। কিন্তু কয়েক মাস পর দেখা গেল কিছুই ঠিকমতো এগোচ্ছে না। কেন? কারণটা শুধু পরিকল্পনা বা টিমের দক্ষতায় ছিল না। সমস্যাটা ছিল কোম্পানির ভেতরে, তার সংস্কৃতিতে, তার বহু বছরের পুরনো নিয়মে। আজকের আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই খুঁড়ে দেখব। আমাদের হাতে আছে অ্যাজাইল প্র্যাকটিস গাইডের কিছু অংশ। এর ওপর ভিত্তি করে আমরা বোঝার চেষ্টা করব একটা প্রতিষ্ঠান কিভাবে নিজেকে অ্যাজাইল পদ্ধতির জন্য ভেতর থেকে প্রস্তুত করতে পারে। আমাদের মূল প্রশ্ন হল, দ্রুতি টেকের মতো একটি প্রতিষ্ঠান কিভাবে তার অভ্যন্তরীণ বাধাগুলো দূর করে অ্যাজাইলকে সফল করতে পারে। ঠিক আছে, আসুন তাহলে বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। যে কোনো প্রজেক্ট মানেই তো একটা পরিবর্তন, কিন্তু অ্যাজাইল পদ্ধতির ক্ষেত্রে এই পরিবর্তনের বিষয়টা কেন যেন আরও বড় আরও জটিল হয়ে ওঠে। এর কারণটা কি? এর কারণটা বেশ মজার এবং দুটো স্তরে কাজ করে। প্রথমত, অ্যাজাইল পদ্ধতিতে খুব দ্রুত আর ঘন ঘন ডেলিভারি দেওয়া হয়। ধরুন, দ্রুতি টেকের সফটওয়্যার টিম প্রতি 2 সপ্তাহে অ্যাপের নতুন নতুন ফিচার তৈরি করে ফেলছে। তারা দারুণ গতিতে কাজ করছে, কিন্তু সমস্যা হলো কোম্পানির মার্কেটিং বা সেলস টিম। তারা সেই নতুন ফিচারগুলো গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করতে পারছে না। ও আচ্ছা। তাদের হয়তো পুরনো অভ্যাস অনুযায়ী 3 মাস পর পর বড় লঞ্চ করার পরিকল্পনা। তার মানে ব্যাপারটা অনেকটা একটা সুপারফাস্ট রান্নাঘরের মতো, যেখানে শেফরা মিনিটে মিনিটে নতুন ডিশ তৈরি করছেন, কিন্তু ওয়েটাররা সেটা টেবিল পর্যন্ত পৌঁছে দিতে পারছে না। ঠিক তাই, একেবারে পারফেক্ট উপমা। একদিকে গতি বাড়ছে, কিন্তু বাকি সংস্থা সেই গতির সাথে তাল মেলাতে পারছে না। ফলে ওই দ্রুত ডেলিভারির আসল উদ্দেশ্যটাই মাঠে মারা যায়। হুম। আর দ্বিতীয় কারণটা হলো অ্যাজাইল পদ্ধতি নিজেই একটা বিরাট সাংগঠনিক পরিবর্তন। এটা শুধু সফটওয়্যার টিমের কাজের ধরন বদলায় না, পুরো কোম্পানির মানসিকতাকেই চ্যালেঞ্জ করে। আগে যেখানে এক বিভাগ কাজ শেষ করে আরেক বিভাগের কাছে ফাইল ছুড়ে দিত, এখন তাদের একসঙ্গে বসে কাজ করতে হয়। এই গভীর সহযোগিতা অনেক পুরনো ধাঁচের প্রতিষ্ঠানের জন্য হজম করা কঠিন। তাহলে একটা প্রতিষ্ঠান যেমন আমাদের দ্রুতিটেক এই পরিবর্তনের জন্য কতটা প্রস্তুত তা বোঝার কোনো উপায় আছে কি? মানে, কোন লক্ষণগুলো দেখলে বোঝা যাবে যে রাস্তাটা সহজ হবে? অবশ্যই কিছু স্পষ্ট লক্ষণ আছে। সবচেয়ে বড় লক্ষণ হল কোম্পানির শীর্ষ কর্মকর্তারা এই পরিবর্তনে কতটা আন্তরিক। তারা কি শুধু সভায় অ্যাজাইলের কথা বলেন, নাকি আসলেই দলকে ঝুঁকি নেওয়ার স্বাধীনতা দেন? আচ্ছা। দ্বিতীয়ত, কর্মীদের কাজের মূল্যায়ন কিভাবে করা হয়। পুরনো পদ্ধতিতে শুধু ব্যক্তিগত পারফরমেন্স দেখা হতো, কিন্তু অ্যাজাইল চায় দলের সাফল্য। যদি কোম্পানি এখনও শুধু ব্যক্তিগত তারকাদের পুরস্কৃত করে, তাহলে কর্মীরা কখনোই একসাথে কাজ করতে উৎসাহিত হবে না। হুম, ঠিক। আর সবশেষে? আর সবশেষে, স্বল্পমেয়াদী লাভের চেয়ে দীর্ঘমেয়াদী লক্ষ্যের উপর জোর দেওয়া হচ্ছে কিনা, সেটাও একটা বড় ব্যাপার। আর বাধাগুলো? কোন অদৃশ্য দেওয়ালগুলোতে দ্রুতি টেকের মতো কোম্পানিগুলো বারবার ধাক্কা খায়? এখানে সবচেয়ে বড় বাধাগুলো আসে খুব সাধারণ কিছু প্রাতিষ্ঠানিক অভ্যাস থেকে। প্রথমটাই হলো বিভাগীয় গণ্ডি বা সিলো। মানে, ডিজাইন টিম, ডেভেলপমেন্ট টিম আর টেস্টিং টিম সবাই নিজের নিজের রাজ্যে রাজা। তারা একে অপরের সাথে খুব কম কথা বলে। আর এই দেওয়ালগুলোই তো এই দেওয়ালগুলোই দ্রুত ডেলিভারির পথে সবচেয়ে বড় স্পিড ব্রেকার। এই সিলো বা বিভাগীয় গণ্ডি সমস্যাটা কি সৎখানেই দেখা যায়? আপনার অভিজ্ঞতা এটা কতটা বড় বাধা? এটা প্রায় সর্বত্রই দেখা যায়, এবং এটা মারাত্মক। আরেকটা বড় বাধা হলো শুধু স্থানীয় দক্ষতার বা লোকাল এফিসিয়েন্সিজের জন্য পুরস্কৃত করা। ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? ধরুন, এটা একটা ফুটবল টিমের মতো, যেখানে আপনি শুধু সেই স্ট্রাইকারকে পুরস্কৃত করছেন যে সবচেয়ে বেশি গোল করার চেষ্টা করে, যদিও সে একা খেলতে গিয়ে দলের জেতার সুযোগ নষ্ট করে দেয়। অ্যাজাইল চায় পুরো দলের জয়, শুধু একজন খেলোয়াড়ের ব্যক্তিগত রেকর্ড নয়। আচ্ছা। যেমন, একজন ডেভেলপারকে হয়তো অনেক বেশি কোড লেখার জন্য পুরস্কৃত করা হলো, কিন্তু সেই কোড যদি গ্রাহকের কোনো কাজেই না লাগে, তাহলে সেই দক্ষতার তো কোনো মূল্য নেই। তার মানে
ব্যস্ত থাকা আর কার্যকারী হওয়ার মধ্যে একটা পার্থক্য আছে। একদম। আরও দুটো বড় বাধা আছে। একটা হলো কর্মীদের শুধু একটা নির্দিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ বা আই-শেপড হিসেবে তৈরি করা। অ্যাজাইল চায় টি-শেপড বিশেষজ্ঞ। অর্থাৎ যার একটা বিষয়ে গভীর জ্ঞান আছে কিন্তু পাশাপাশি অন্য অনেক বিষয়েও কাজ চালানোর মতো ধারণা আছে। ঠিক তাই। টি-এর লম্বা দাগ আর ওপরের দাগের মতো। আর সবশেষে একজন কর্মীকে একই সাথে 5টা প্রজেক্টে ঝুলিয়ে রাখা। এর ফলে কোনো একটি কাজেও পূর্ণ মনোযোগ দেওয়া সম্ভব হয় না এবং সব কাজের মানই খারাপ হয়। এই যে বিভিন্ন বিভাগের মধ্যে দেওয়াল তুলে রাখার কথা বললেন, এটা তো শুধু কাঠামোর সমস্যা নয়, এটা তো মানসিকতারও ব্যাপার। আর এখান থেকেই তো সংস্কৃতির প্রশ্নটা চলে আসে, তাই না? হুম। একটা বিখ্যাত উক্তি আছে, কালচার ইজ স্ট্র্যাটেজি ফর ব্রেকফাস্ট। ঠিক এখান থেকেই আসে। আর ওই উক্তিটার মানে খুব সহজ। আপনি কাগজে কলমে যত ভালো পরিকল্পনাই করুন না কেন, আপনার প্রতিষ্ঠানের সংস্কৃতি বা ডিএনএ যদি তাকে সমর্থন না করে, তাহলে তাহলে সেই পরিকল্পনা প্রথম দিন থেকেই ব্যর্থ। একেবারে এটাকে বাস্তবে কিভাবে দেখা যায়? মানে সংস্কৃতি কিভাবে কৌশলকে খেয়ে ফেলে? ধরুন দ্রুতিট্যাকের নতুন এজাইল কৌশলে বলা আছে সবাইকে খোলামেলাভাবে তথ্য শেয়ার করতে হবে, কিন্তু কোম্পানির বহু বছরের সংস্কৃতি হল তথ্য নিজের কাছে লুকিয়ে রাখা, কারণ তথ্যই ক্ষমতা। কর্মীরা একে অপরকে প্রতিদ্বন্দ্বী ভাবে। ফলাফল কি হবে? ফলাফল সবাই বলবে হ্যাঁ আমরা সহযোগিতা করব, কিন্তু বাস্তবে কেউ কাউকে গুরুত্বপূর্ণ তথ্য দেবে না। কৌশলটা কাগজে সুন্দর দেখাবে, কিন্তু সংস্কৃতি তাকে বাস্তবে নামতে দেবে না। তাহলে অ্যাজাইল পদ্ধতির জন্য কোন ধরনের সংস্কৃতি সবচেয়ে বেশি জরুরি? সবচেয়ে জরুরি হল একটি নিরাপদ কাজের পরিবেশ বা সেফ ওয়ার্ক এনভায়রনমেন্ট। এমন একটা পরিবেশ যেখানে কর্মীরা ব্যর্থতার ভয় ছাড়া নতুন কিছু চেষ্টা করতে পারে, যেখানে আমি এটা জানি না বা আমার একটা ভুল হয়েছে বলাটা দুর্বলতা হিসেবে দেখা হয় না, বরং সততা হিসাবে পুরস্কৃত হয়। এটা শুনতে খুব আদর্শবাদী মনে হচ্ছে। বাস্তবে কি এমন পরিবেশ তৈরি করা সম্ভব? কঠিন, কিন্তু সম্ভব। দেখুন, যদি ভুল করলে শাস্তি বা তিরস্কারের ভয় থাকে, তাহলে তো কেউ ঝুঁকি নিতে চাইবে না। ঠিক। নতুন আইডিয়াগুলো অঙ্কুরেই নষ্ট হয়ে যাবে। সবাই শুধু নিরাপদে থাকতে চাইবে এবং যা চলছে তাই চালিয়ে যাবে। এই স্বচ্ছতা এবং সততা ছাড়া সত্যিকারের উন্নতি সম্ভব নয়। দ্রুতিটেককে যদি সফল হতে হয়, তাদের নেতাদের আগে এই নিরাপদ পরিবেশটা তৈরি করতে হবে। তাহলে একটি প্রতিষ্ঠান তার সংস্কৃতিকে মূল্যায়ন করবে কিভাবে? এটা তো আর থার্মোমিটার দিয়ে মাপা যায় না। না, থার্মোমিটার দিয়ে মাপা যায় না, কিন্তু কিছু প্রশ্ন দিয়ে এর তাপমাত্রা বোঝা যায়। যেমন নেতারা নিজেদের জিজ্ঞেস করতে পারেন, আমাদের প্রতিষ্ঠানে কি গতির উপর বেশি জোর দেওয়া হয় নাকি স্থিতিশীলতার উপর? আচ্ছা। আমরা কি পরিমাণগত ফলাফল চাই নাকি গুণমানের উপর বেশি মনোযোগ দিই? আমরা কি নিয়ম মেনে চলার জন্য পুরস্কৃত করি নাকি নতুন কিছু করার জন্য? এই প্রশ্নগুলোর উত্তরই বলে দেবে আপনার সংস্কৃতির আসল চেহারাটা কি। মূল বিষয় হলো এই ভেতরের চালিকা শক্তিগুলো বোঝার জন্য সময় দেওয়া, যাতে আপনি এমন একটা পদ্ধতি বাছতে পারেন যা সংস্কৃতির সাথে খাপ খায়, তার বিরুদ্ধে যুদ্ধ করে না। বেশ। তাহলে সংস্কৃতি আর কাঠামোর এই অদৃশ্য দেওয়ালগুলো আমরা বুঝলাম। এবার কিছু বাস্তব প্রয়োগের দিকে নজর দেওয়া যাক। এজাইল তো শুধু টিমের কাজের মধ্যেই সীমাবদ্ধ নয়, যেমন ক্রয় বা চুক্তি, মানে প্রকিউরমেন্ট অ্যান্ড কন্ট্রাক্টস ব্যবস্থাপনার মতো একটা জটিল জায়গায় এর প্রভাবটা কেমন হয়? চুক্তি তো সাধারণত খুব অনড় হয়। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এখানেই অ্যাজাইল মানসিকতার আসল পরীক্ষা হয়। অ্যাজাইল ম্যানিফেস্টোর একটা মূল নীতি হল চুক্তি নিয়ে দর কষাকষির চেয়ে গ্রাহকের সাথে সহযোগিতা বেশি জরুরি। পুরনো ধাঁচে চুক্তিতে গ্রাহক আর সরবরাহকারীর মধ্যে একটা জেতাহারার সম্পর্ক থাকে। প্রত্যেকে চায় নিজের লাভটা বুঝে নিতে। কিন্তু অ্যাজাইল চায় একটা শেয়ার্ড রিস্ক রিওয়ার্ড রিলেশনশিপ বা অংশীদারিত্বের সম্পর্ক তৈরি করতে, যেখানে দুজনে একসাথে যেতে বা হারে। কিন্তু এটা কিভাবে সম্ভব? চুক্তির ভাষা তো সাধারণত খুব কঠোর হয়। এর জন্য কিছু নতুন ধরনের চুক্তির কৌশল ব্যবহার করা হয়। যেমন একটা হলো বহুস্তরীয় কাঠামো। এখানে একটা বিশাল অনড় চুক্তির বদলে আইনি বিষয়গুলো একটা মাস্টার এগ্রিমেন্টে রাখা হয়, আর কাজের পরিধি বা বাজেট ছোট ছোট স্টেটমেন্ট অফ ওয়ার্কে উল্লেখ করা হয়, যা সহজেই পরিস্থিতি অনুযায়ী বদলানো যায়। ও, এটা তো বেশ স্মার্ট একটা উপায়। হ্যাঁ, আরেকটা চমৎকার কৌশল হল নির্দিষ্ট মূল্যের ছোট ছোট ডেলিভারি। এখানে পুরো প্রজেক্টের জন্য একটা বাজেট ঠিক না করে
2 সপ্তাহের কাজের জন্য একটা বাজেট ঠিক করা হলো। গ্রাহক কাজটা দেখে সন্তুষ্ট হলে পরের 2 সপ্তাহের জন্য টাকা দেবে। এতে গ্রাহকের টাকার উপর অনেক বেশি নিয়ন্ত্রণ থাকে। একটা কৌশলের কথা শুনেছিলাম, চুক্তি বাতিলের সুযোগ বা আর্লি ক্যান্সেলেশন অপশন। এটা তো সরবরাহকারীর জন্য বেশ ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। তারা কিভাবে এই ঝুঁকিটা সামলায়? এটা বাইরে থেকে ঝুঁকিপূর্ণ মনে হলেও এর ভেতরে একটা দারুণ ভারসাম্য আছে। ধরুন, গ্রাহক মনে করল যে অর্ধেক কাজ করেই তার ব্যবসার জন্য যথেষ্ট মূল্য পাওয়া গেছে, তার আর বাকি অ্যাপটা বানানোর দরকার নেই। আচ্ছা। তখন সে একটা নির্দিষ্ট ফি দিয়ে চুক্তিটা বাতিল করতে পারে। সরবরাহকারীর লাভ হল সে যেটুকু কাজ করেছে তার পুরো টাকা পেল এবং বাকি সময়ের জন্য অন্য কোনো লাভজনক প্রজেক্টে চলে যেতে পারল। আর গ্রাহকের লাভ হলো? তার অপ্রয়োজনীয় কাজে আর টাকা ঢালতে হলো না, দুজনেই লাভবান হল। দারুণ। এবার প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস বা পিএমও এর প্রসঙ্গে আসি। অনেক প্রতিষ্ঠানেই পিএমওকে একটু পুলিশি ভূমিকায় দেখা হয়, যারা শুধু নিয়মকানুন আর টেমপ্লেট নিয়ে ব্যস্ত থাকে। অ্যাজাইল পরিবেশে তাদের ভূমিকা কিভাবে বদলে যায়? এজাইল পরিবেশে পিএমওর ভূমিকা আমূল বদলে যায়। তারা পুলিশ থেকে কোচ হয়ে ওঠে। তাদের কাজ আর আদেশ দেওয়া থাকে না, বরং সাহায্য করা হয়ে ওঠে। একটা অ্যাজাইল পিএমও হয় মূল্যকেন্দ্রিক এবং আমন্ত্রণ ভিত্তিক। আমন্ত্রণ ভিত্তিক এই ব্যাপারটা একটু পরিষ্কার করবেন? এর মানে হল পিএমও নিজে থেকে কোনো টিমের ওপর নিয়ম চাপিয়ে দেয় না, বরং যে টিমের সাহায্য দরকার তারাই পিএমওর কাছে আসে। তারা বলতে পারে, আমাদের ট্রেনিং দরকার বা দুটো টিমের মধ্যে সমন্বয় করতে সমস্যা হচ্ছে, আপনারা কি সাহায্য করতে পারেন? পিএমও তখন একজন পরামর্শক হিসেবে কাজ করে। তাদের মূল লক্ষ্য হয়ে ওঠে দলগুলোকে সফল হতে সাহায্য করা, তাদের নিয়ন্ত্রণ করা নয়। আগে আপনি টি শেপড বিশেষজ্ঞের কথা বলছিলেন। আমার মনে হচ্ছে এই দুটো ধারণার মধ্যে একটা যোগসূত্র আছে। একজন ভালো কোচই তো আসলে টি শেপ মানুষ তৈরি করতে সাহায্য করে, তাই না? ঠিক ধরেছেন। পিএমও তখন পুরো প্রতিষ্ঠানের জন্য একটা জ্ঞান এবং দক্ষতার কেন্দ্র হয়ে ওঠে। আর সাংগঠনিক কাঠামোর প্রভাব, এই যে সাইলো বা বিভাগীয় গণ্ডির কথা হচ্ছিল, এটা তো কাঠামোরই অংশ। একদম। কাঠামো আর সংস্কৃতি একে অপরের হাত ধরে চলে। আপনি একটাকে বদলালে অন্যটাও বদলাতে শুরু করে। ভৌগোলিকভাবে অনেক দূরে থাকা দল বা কঠোরভাবে বিভক্ত বিভাগ, এসব কাঠামোতে আজাইল প্রয়োগ করা খুবই কঠিন, কারণ আজাইলের প্রাণ হল দ্রুত এবং মুখোমুখি যোগাযোগ। সেক্ষেত্রে কি করা যেতে পারে? এক্ষেত্রে একেবারে পুরো কাঠামো না বদলে ছোট ছোট পদক্ষেপ নেওয়া যেতে পারে। যেমন দ্রুতিটেক প্রতিটি বিভাগ থেকে একজন করে কর্মীকে পুরোপুরিভাবে তাদের নতুন অ্যাপ প্রজেক্টের জন্য যুক্ত করে দিতে পারে। এতে তাদের একমাত্র ফোকাস থাকবে ওই প্রজেক্ট, অন্য কোনো দিকে তাদের মনোযোগ যাবে না। এই ছোট পরিবর্তনটাই একটা বড় প্রভাব ফেলতে পারে। এত সব পরিবর্তনের কথা শুনে মনে হচ্ছে এটা একটা বিশাল কর্মযজ্ঞ। সংস্কৃতি বদলাও, চুক্তি বদলাও, পিএমও এর ভূমিকা বদলাও। দ্রুতিটেকের মতো একটা কোম্পানি শুরুটা করবে কোথা থেকে? সবচেয়ে ভালো এবং কার্যকর উপায় হল এই পরিবর্তন প্রক্রিয়াটিকেই একটা এজাইল প্রজেক্ট হিসেবে দেখা। এর জন্য কানবান বোর্ডের মতো একটা খুব সহজ টুল ব্যবহার করা যেতে পারে, যা পুরো প্রক্রিয়াটিকে দৃশ্যমান আর সহজ করে তোলে। এটা কিভাবে কাজ করে? ভাবুন, আপনার অফিসে একটা সাদা বোর্ড আছে, তাতে 3টে কলাম: করতে হবে বা টু ডু, চলছে বা ইন প্রোগ্রেস, আর হয়ে গেছে বা ডান। যে পরিবর্তনগুলো আনা দরকার, যেমন দৈনিক স্ট্যান্ড আপ মিটিং চালু করা বা নতুন ধরনের চুক্তি পরীক্ষা করা, সেগুলোকে স্টিকি নোটে লিখে টু ডু কলমে রাখা হলো। এরপর গুরুত্ব অনুযায়ী একটা একটা করে পরিবর্তনকে পরীক্ষা বা এক্সপেরিমেন্ট হিসেবে ইন প্রোগ্রেস কলমে নেওয়া হয়। তার মানে একবারে সবকিছু বদলে ফেলার চেষ্টা না করে একটা একটা করে পরীক্ষা করা। ঠিক তাই। যেমন দলটা ঠিক করল, চলুন আমরা 2 সপ্তাহের জন্য প্রতিদিন সকালে 15 মিনিটে স্ট্যান্ড আপ মিটিং করে দেখি। 2 সপ্তাহ পর তারা আলোচনা করে দেখবে এটা কতটা কার্যকর। যদি ভালো ফল দেয়, তাহলে এটিকে ডান কলমে নিয়ে পরবর্তী পরিবর্তনে হাত দেওয়া হবে। আর যদি কাজ না করে? তাহলে সেটাও একটা শিক্ষা। এই পদ্ধতিতে পুরো প্রক্রিয়াটা স্বচ্ছ থাকে, সবাই এর অগ্রগতি দেখতে পায় এবং পরিবর্তনের বিশাল চাপটা অনেক কমে যায়। আমি এমন একটা টিমের সাথে কাজ করেছি যেখানে তারা কানবান বোর্ড ব্যবহার করা শুরু করল এবং প্রথম সপ্তাহেই বুঝতে পারল যে তাদের বেশিরভাগ সময় নষ্ট হচ্ছে একটা নির্দিষ্ট কাজেই আটকে থেকে। এই স্বচ্ছতাটা তাদের জন্য একটা বিরাট আহা মোমেন্ট ছিল।
তাহলে আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম এজাইল পদ্ধতির সফলতা শুধু একটা ভালো টিম বা আধুনিক টুলের উপর নির্ভর করে না। এর জন্য প্রয়োজন একটা সামগ্রিক প্রাতিষ্ঠানিক পরিবর্তন, যেখানে সংস্কৃতি, কাঠামো, চুক্তি এবং বিভিন্ন ব্যবসায়িক প্রক্রিয়া এজাইল চিন্তাধারাকে মন থেকে সমর্থন করে। তাহলে এই সবকিছুর মানে কি? এর মানে হলো অ্যাজাইল হওয়া কোনো নির্দিষ্ট গন্তব্য নয়, এটা একটা নিরন্তর যাত্রা। রাতারাতি কোনো প্রতিষ্ঠান অ্যাজাইল হয়ে যায় না। দ্রুতিটেট রাতারাতি বদলে যাবে না। পরিবর্তনগুলোকে ছোট ছোট পরীক্ষা হিসেবে দেখে, ভুল থেকে শিখে এবং ক্রমাগত শেখার মাধ্যমে একটি প্রতিষ্ঠান সময়ের সাথে নিজেকে আরও বেশি কার্যকরী, প্রাসঙ্গিক এবং পরিবর্তনশীল করে তুলতে পারে। আসল সাফল্য পদ্ধতিতে নয়, মানসিকতায়। আজকের এই গভীর আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই। একটি প্রতিষ্ঠান যখন তার কর্মীদের টি-শেপড বিশেষজ্ঞ হতে উৎসাহিত করে, অর্থাৎ একটি বিষয়ে গভীর জ্ঞানের পাশাপাশি অন্যান্য বিষয়েও বিস্তৃত ধারণা রাখে এমন কর্মী তৈরি করতে চায়, তখন ব্যক্তিগত ক্যারিয়ারের অগ্রগতির প্রচলিত ধারণাগুলো, যেমন নির্দিষ্ট পদে পদোন্নতি বা কেবল একটি বিষয়ে বিশেষজ্ঞতা অর্জন, কিভাবে পরিবর্তিত হতে পারে এবং এই নতুন বাস্তবতার জন্য কর্মীদের নিজেদের কিভাবে প্রস্তুত করা উচিত।